নমস্কার বন্ধু, আপনাকে স্বাগত জানাই ইনভেস্ট প্রফিটলির বাংলা চ্যানেল ইনভেস্ট প্রফিটলি বাংলাতে। আপনার ট্রেডিং শেখার, ট্রেড করার এবং গ্রো করার নির্ভরযোগ্য পার্টনার। আজ আমি এমন একটা সুবিশাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব যার প্রভাবে বিশ্বের সমস্ত ফিনান্সিয়াল মার্কেটই নিমেষে ধরাশায়ী হয়ে যেতে পারে। তেল থেকে সোনা হোক বা স্টক থেকে ডলার, সবই একেবারে নড়ে চড়ে বসে। আজকের সাবজেক্ট হলো জিও পলিটিক্স। আমি জানি এই জিও পলিটিক্স সাবজেক্টটা এত বড়, এত সুবিশাল যে একটি ভিডিওতে এতে কভার করা সম্ভব নয়। তবু চেষ্টা করব যে যতটা সম্ভব সহজ ভাষায় সরলভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়। আজকের ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যে জিওপলিটিক্স কি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জিওপলিটিক্স কিভাবে পৃথিবীর সমস্ত স্টক মার্কেট, কমোডিটি মার্কেট বা কারেন্সি মার্কেটের উপর প্রভাব বিস্তার করে। তো চলুন শুরু করা যাক। জিওপলিটিক্স শব্দটা এসছে দুটো ওয়ার্ড থেকে, জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্স। এই দুটো নিয়েই হলো জিওপলিটিক্স, অর্থাৎ দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত, পারস্পরিক সম্পর্ক, যুদ্ধ, জোট, বাণিজ্য সম্পর্ক বা রিসোর্স কনফ্লিক্ট, এই সবগুলো নিয়েই হলো জিওপলিটিক্স। সহজ ভাষায় এক দেশের ঘটনার প্রভাব অন্য দেশের অর্থনীতিতে পড়া, এই পুরো সিস্টেমটাই জিওপলিটিক্স। এটা তিনভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে: এক, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত; দুই, দেশের পররাষ্ট্রনীতি; এবং তিন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক। জিওপলিটিক্স হলো এমন একটি পাওয়ার যা মার্কেটের সেন্টিমেন্ট বা মার্কেটের ডাইরেকশনকে প্রভাবিত করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সারা বিশ্বের স্টক মার্কেট কিভাবে মুভ করবে, সোনা বা তেলের দাম বাড়বে না কমবে, ডলার দুর্বল হবে না শক্তিশালী হবে, এই সবকিছুর মূল চালক হলো জিওপলিটিক্স। এবারে চলুন দেখে নিই জিওপলিটিক্স কোন কোন মার্কেটকে সরাসরি প্রভাবিত করে। এক নম্বরে আছে স্টক মার্কেট, দু নম্বরে কমোডিটি মার্কেট। এই কমোডিটি মার্কেট সম্বন্ধে বলি যে এখানে সোনা, রূপা, ক্রুড অয়েল বা বিভিন্ন টাইপের মেটাল যেমন কপার, নিকেল, জিঙ্ক, এগুলি, এছাড়াও মশলাপাতিও কিন্তু এখানে ট্রেডিং হয়। আর তিন নম্বর হলো কারেন্সি মার্কেট। এই কারেন্সি মার্কেটে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির যে সমস্ত কারেন্সি আছে সেই কারেন্সিগুলোর কিন্তু ট্রেডিং হয়। যেমন আমেরিকান ডলার, ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে টাকা মানে আইএনআর, ইউরোজোনের কারেন্সি হচ্ছে ইউরো, আর জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। এই সমস্ত কিছুরই কিন্তু ট্রেডিং হয় এই কারেন্সি মার্কেটে। এবারে আমরা দেখব জিওপলিটিক্স কিভাবে স্টক মার্কেটের উপর প্রভাব বিস্তার করে। স্টক মার্কেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো আনসার্টেনটি। যারা স্টক মার্কেটে ট্রেড করেন বা ইনভেস্ট করেন তারা কখনোই চান না যে মার্কেট একটা আনসার্টেন কন্ডিশনের মধ্যে দিয়ে যাক, যেখানে তারা বুঝতে পারেন না যে মার্কেট কোন দিকে যাক, তার প্রভাব পড়ে মার্কেটের উপর ডিরেক্টলি। যেমন ধরুন রাশিয়া ইউক্রেন ওয়ার। এই রাশিয়া ইউক্রেন ওয়ার স্টার্ট হওয়ার পরে আমরা দেখেছি যে ক্রুড অয়েলের দাম বিশ্বব্যাপী বেড়েছে। তার জন্য অনেক দেশের সরকার চেঞ্জ হয়ে গেছে, যেমন শ্রীলঙ্কা। এই যুদ্ধের ফলে সোনার দামও বাড়তে দেখেছি আমরা। আবার এটাও দেখতে পেয়েছি যে ডিফেন্স স্টকসগুলো কিন্তু চচ্চর করে উপর দিকে উঠে গেছে। যুদ্ধ পরিস্থিতিতে আনসার্টেনটি যে ক্রিয়েট হয়েছে তার ফলে ওয়ার্ল্ডের বিভিন্ন স্টক মার্কেটের উপরে তার এফেক্ট পড়েছে এবং সেগুলো কিন্তু ডাউন হয়েছে। কারণ যুদ্ধ মানেই ট্রেডের ক্ষতি বা ট্রেড ডিসরাপশন, সাপ্লাই চেইন কোলাপস করা, অয়েল অ্যান্ড গ্যাসের শর্টেজ। কারণ রাশিয়া একটি অয়েল প্রডিউসিং কান্ট্রি এবং প্রচুর পরিমাণে ক্রুড অয়েল কিন্তু রাশিয়া রপ্তানি করে বিভিন্ন কান্ট্রিকে। এই তেলের রপ্তানি কিন্তু ডিসরাপ্ট হয়েছিল। আনসার্টেনটি ইন গ্লোবাল ইনভেস্টমেন্ট। এই আনসার্টেনটির ফলে যে সমস্ত ফান্ড আছে যারা গ্লোবালি ইনভেস্ট করে বিভিন্ন মার্কেটে, সেই সমস্ত ফান্ডের ফান্ড ম্যানেজাররা কিন্তু ইনভেস্ট করতে গিয়ে ভয় পায়। নেক্সট হচ্ছে ইলেকশন রেজাল্টস। আমাদের দেশে আমরা দেখি যে লোকসভা ইলেকশনের আগে আমাদের মার্কেট কিন্তু ওঠানামা শুরু করে, একবার উপরে যায় একবার নিচে যায়। তার কারণ কিন্তু আনসার্টেনটি। শুধু যে আমাদের দেশে হয় তা নয়, ইউএসএ প্রেসিডেন্ট যখন নির্বাচিত হন, ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগেও কিন্তু এই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি। তার কারণ হচ্ছে আনসার্টেনটি। কেন না, কি সরকারে আসবে, কোন দল সরকারে আসবে, তাদের পররাষ্ট্র নীতি কি হবে, ব্যবসা পাতির ক্ষেত্রে বাণিজ্য নীতি কি হবে, এই সমস্ত কিছুই যেহেতু আনসার্টেন থাকে, সেই জন্য মার্কেট কিন্তু ওঠানামা বেশ খানিকটা করতে থাকে। নেক্সট হলো ইন্টারন্যাশনাল ট্রেড রিলেশনস। যেমন ইউএস চায়না ট্রেড ওয়ার, এর ফলে কি হলো, মেটাল প্রাইস বাড়লো গ্লোবাল মার্কেটে। ইন্ডিয়াতে অনেক আইটি স্টকস এর প্রাইস পড়ে গেল, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে সমস্ত স্টক ছিল সেগুলো পড়লো। এশিয়ান মার্কেটেও কিন্তু আমরা একটা ডাউনসাইড মুভমেন্ট অবজার্ভ করেছি। 4 নম্বর হলো টেরর অ্যাটাকস অর বর্ডার টেনশনস।
যেমন আমরা অপারেশন সিন্দুরের সময় ইন্ডিয়াতে দেখেছি মার্কেট পড়তে, এই মার্কেট পড়লেও এই সময় কিন্তু আমাদের যে সমস্ত ডিফেন্স স্টকস ছিল, স্পেশালি ড্রোন ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে সমস্ত স্টক ছিল, সেগুলো কিন্তু ভালোই বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য কিছু স্টকস আছে যাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। সোজা কথায় বলতে গেলে জিও পলিটিক্স ইজ ইকুয়ালস টু মার্কেট সেন্টিমেন্ট ইজ ইকুয়ালস টু প্রাইস মুভমেন্ট। নেক্সট আমরা জানবো জিও পলিটিক্সের প্রভাব কমোডিটি মার্কেটের উপর কিভাবে পড়ে। কমোডিটি মার্কেটগুলোই সবচেয়ে দ্রুত জিওপলিটিক্যাল ইভেন্টসের উপর প্রতিক্রিয়া দেয়। কমোডিটিস যেগুলো কিনা জিওপলিটিক্সের উপর বেস করে সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেয়, সেগুলো হলো গোল্ড, অয়েল, সিলভার, কপার, হুইট, নিকেল, অ্যালুমিনিয়াম, ন্যাচারাল গ্যাস ইত্যাদি। ক্রুড অয়েল হলো জিওপলিটিক্সের হার্টবিট। আর অয়েল মানেই আমরা বুঝি মিডল ইস্ট। আর মিডল ইস্টে কোনো রকম টেনশন মানেই অয়েলের দাম স্কাই রকেট হয়ে যায়, ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, ফলে ইনফ্লেশন বাড়ে এবং বিভিন্ন দেশের অর্থনীতির উপর ডিরেক্ট ইম্প্যাক্ট পড়তে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গালফ ওয়ার, ওপেক ডিসিশন ইত্যাদি। গোল্ড হলো জিওপলিটিক্সের ফিয়ার ফ্যাক্টর। গোল্ডকে সেফ হেভেন অ্যাসেটও বলা হয় এই কারণে, কারণ কোনো রকম যদি জিওপলিটিক্যাল নিউজ হয় বা কোনো রকম নেগেটিভ নিউজই গোল্ডের দাম বৃদ্ধিতে সহায়তা করে। ফলে বিশ্বের কোনো জায়গায় যদি ঝামেলা বাঁধে বা কোনো রকম দুর্ঘটনা হয়, যেমন ভূমিকম্প ইত্যাদি হলেও কিন্তু গোল্ডের উপর তার প্রভাব পড়ে এবং গোল্ডের প্রাইস বাড়তে থাকে। মানুষ তখন নিজের পয়সাকে সেফ অ্যাসেটের দিকে নিয়ে যায়। এই প্রসঙ্গে বলে রাখিস, অ্যাসেট কি জিনিস জানতে হলে আমার একটি ভিডিও আছে, যেটা নিচে ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রয়েছে। আপনি সেটাতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিলে অ্যাসেট এবং লায়াবিলিটির সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে রিসেন্ট কোভিড প্যান্ডেমিক। এই সময় কিন্তু গোল্ডের প্রাইস অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। বা রিসেন্টলি যদি আমি দেখি ট্রেড ওয়ার বা ট্যারিফ ওয়ার, এই সময়ও কিন্তু গোল্ডের প্রাইস যথেষ্ট বেড়েছে, সেটা আমরা এখন দেখতেই পাচ্ছি। গোল্ড এবং অয়েল প্রাইসের বৃদ্ধি হলে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু সাফার করে। তাই আমরা বলতে পারি গোল্ড এবং অয়েলের প্রাইস জিওপলিটিক্যাল থার্মোমিটারের কাজ করে। নেক্সট আমরা দেখব জিওপলিটিক্স কিভাবে কারেন্সি মার্কেটের উপর প্রভাব ফেলে। প্রথমে বলি যে ওয়ার বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি। কোথাও ওয়ার লাগলে বা যুদ্ধ শুরু হলে বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হলে ইউএস ডলার এর ভ্যালু বাড়তে থাকে। তার কারণ গোল্ডের মতন, এটা গোল্ড যেমন একটা সেফ অ্যাসেট, ইউএসডিও কিন্তু একটা সেফ অ্যাসেটের মধ্যে পড়ে। আর ইউএসডির যদি ভ্যালু বাড়তে থাকে, তার এগেনস্টে যে সমস্ত কারেন্সি আছে, যেমন আমাদের আইএনআর আছে, তার ভ্যালু কিন্তু পড়তে থাকে। নেক্সট হলো ইন্টারেস্ট রেট ডিসিশনস। যেমন ফেডের ইন্টারেস্ট রেট ডিসিশনস এর উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের দেশে আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের ইন্ডিয়াতে সেন্ট্রাল ব্যাংক হলো আরবিআই। তো যখনই আরবিআই পলিসি মেকিং হয় এবং তাতে যখন ইন্টারেস্ট রেট সম্বন্ধে আরবিআই কিছু বলে, ইন্টারেস্ট রেট বাড়ানো বা কমানোর ব্যাপারে কিছু বলে, তার এফেক্ট কিন্তু মার্কেটের উপর পড়ে। আরবিআই যদি ইন্টারেস্ট রেট বাড়ায়, তাহলে আপনি কি করবেন? আগে 10,000 টাকা রাখতেন, এখন হয়তো 20,000 টাকা রাখবেন। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আরবিআই ইন্টারেস্ট রেট ইনক্রিজ করলো, ধরুন এফডির ইন্টারেস্ট রেট ইনক্রিজ করলো, এখন ধরুন 6% আছে, করে দিল 9%। তো স্বাভাবিকভাবেই সেটা ইনফ্লেশনের থেকে বেশি যেহেতু এবং রিস্ক ফ্রি, সাধারণ লোক কি করবে? মার্কেট থেকে টাকা উইথড্র করে নিয়ে সেই রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট মানে ফিক্সড ডিপোজিটে টাকা নিবেশ করবে। ফলে কি হবে? মার্কেটে নেগেটিভ একটা সেন্টিমেন্ট গ্রো করবে এবং মার্কেট নিচের দিকে যাবে। ঠিক তেমনিভাবেই যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে আপনি ধরুন এখন এফডিতে আপনি 6% পাচ্ছেন, তখন পাবেন হয়তো 5% বা 5.5%। সেটা ইনফ্লেশনের থেকে অনেক কম। তাতে আপনার লাভ নেই, বরঞ্চ উল্টে লস। তখন আপনি কি করবেন? যে না, আপনার টাকাটা কোনো জায়গায় যেখানে আপনার মনে হবে, যেখানে আপনার নলেজ আছে, সেখানে আপনি ইনভেস্ট করতে চাইবেন। ফলে মার্কেটে কিন্তু আপনি পয়সা নিয়ে আসবেন, মার্কেটে স্টকস কিনবেন, মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট গ্রো করবে এবং মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে। ঠিক তেমনিভাবে আমাদের দেশে যেমন ইন্টারেস্ট রেট ডিসিশন নেয় আরবিআই, কিন্তু তার এফেক্ট থাকে আমাদের ইন্ডিয়ার ভিতরেই সীমাবদ্ধ মেনলি। কিন্তু যদি আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ডিসিশন নেয়, তার প্রভাব কিন্তু পড়ে সারা বিশ্বব্যাপী। তার কারণ হচ্ছে আজও ওয়ার্ল্ডে যা কিছু ব্যবসাপাতি হয়, তার পেমেন্ট হয় 70% মাত্রায় পেমেন্ট হয় ডলারে, ইউএস ডলারে। সেখানে যদি আমেরিকান সেন্ট্রাল ব্যাংক ফেড মানে ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট বাড়ায়, তো সেক্ষেত্রে কি হবে? যে ওখানের যারা ইনভেস্টার আছে,
যারা বিভিন্ন ফান্ডের থ্রুতে বা মাধ্যমে আমাদের দেশে ইনভেস্ট করছে এমার্জিং মার্কেটসে, তারা কিন্তু সেই সমস্ত এমার্জিং মার্কেটস থেকে টাকা বার করে নিয়ে আবার ইউএসএতে চলে যাবে। ফলে কি হবে, ডলারের ডিমান্ড বাড়বে এবং টাকার দামও পড়তে থাকবে, এবং তার ফলে আমাদের দেশে বা অন্যান্য এমার্জিং মার্কেটসেও তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আসবে এবং আমরা মার্কেটকে হয়তো নিচের দিকে যেতে দেখতে পারি। তাহলে আশা করি বুঝতে পারলেন ইন্টারেস্ট রেট কিভাবে প্রভাবিত করে মার্কেটকে বা কারেন্সি মার্কেটকে। 3 হলো এক্সপোর্ট আর ইম্পোর্ট। ওয়ার্ল্ডে যা ট্রেড হয় তার 70% পেমেন্ট হয় ইউএস ডলার দিয়ে। এবার এই ইউএস ডলার দিয়ে পেমেন্ট হওয়ার জন্য আমাদের যদি শুধুমাত্র তেলের কথা বলি, ক্রুড আমরা নেট ইম্পোর্টার। তার মানে আমাদের যা দৈনিক প্রয়োজন তার 80% ক্রুড কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি আমাদের দেশে। ফলে কি হয় যে আমাদের সেই পেমেন্টগুলো যখন করতে হয় তখন কিন্তু আমাদের ইউএস ডলারে করতে হয়। যদিও আজকাল রাশিয়া আর ইন্ডিয়ার মধ্যে যে প্যাক্ট হয়ে রয়েছে তাতে ইন্ডিয়ান কারেন্সি আর রাশিয়ান কারেন্সির রুবেলের লেনদেন হয়, কিন্তু অন্যান্য দেশের থেকে যখনই কিনতে হয়, বিশেষ করে মিডল ইস্ট, মেইনলি ইউএসডি মানে আমেরিকান ডলারেই তারা পেমেন্ট অ্যাকসেপ্ট করে। ফলে ডলারের আউটফ্লো আমরা দেখতে পাই, এবং সেক্ষেত্রে যদি ক্রুডের দাম বৃদ্ধি পায় তাহলে ডলারের আউটফ্লোটা আরও বৃদ্ধি পেতে থাকে, এবং ক্রুডের দাম বাড়ার ফলে আমাদের এখানে ইনফ্লেশন বৃদ্ধি পায় এবং তার ইম্প্যাক্ট কিন্তু পড়বে আমাদের স্টক মার্কেটের উপরে। এবারে প্রশ্ন হলো কারেন্সির সঙ্গে সম্পর্কটা কি? ক্রুডের যখন আমরা পেমেন্ট করছি তখন তো ডলারে পেমেন্ট করছি, ডলারের ডিমান্ড বাড়ছে। এবার ডলার পারচেস করতে গেলেই তখন কি হবে, ডলারের মূল্য বৃদ্ধি পাবে, অন্যান্য কারেন্সির তুলনায় ডলারের ভ্যালুয়েশন বেড়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে কারেন্সি হলো অনেকটা জিওপলিটিক্সের স্পিডোমিটারের কাজ করে। তাহলে ফিনান্সিয়াল মার্কেটের উপর জিওপলিটিক্সের ডিরেক্ট ইম্প্যাক্ট কি কি? নাম্বার 1, স্টক ক্র্যাশ বা র্যালি। নাম্বার 2, ক্রুড অয়েলে এক্সট্রিম ভোলাটিলিটি, গোল্ড প্রাইস জাম্প করতে পারে, আইএনআর ইউএসডি এক্সচেঞ্জ রেট আমরা বিরাট পার্থক্য বা মুভমেন্ট দেখতে পারি, ইনফ্লেশন জাম্প করতে পারে, ইন্টারেস্ট রেট হাইক হতে পারে। তার মানে শর্ট থেকে লং টার্মে মার্কেট বা স্টকসের ডাইরেকশন কিন্তু জিওপলিটিক্স চেঞ্জ করে দিতে পারে। এবারে জানি ফিনান্সিয়াল মার্কেটের উপর জিওপলিটিক্সের ইনডিরেক্ট এফেক্টস কি কি হয়। এক হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, যেটা আমরা বলেছি অলরেডি। 2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট ইনক্রিজ করে। 3 হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের প্রবলেম হয়, ইনফ্লেশন তো রাইজ করেই। 4 হচ্ছে ইনভেস্টার সেন্টিমেন্ট ক্র্যাশ করে। 5 নম্বর হলো লং টার্ম ইকোনমিক স্লো ডাউন আসতে পারে। 6 নম্বর হলো ইনভেস্টমেন্ট ডিসিশন ডিলেড হতে পারে। কোনো কোম্পানির বা কোনো ফান্ডের হয়তো আমাদের দেশে ইনভেস্ট করার ইচ্ছে ছিল, কিন্তু দেখা গেল এমন একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলো, সেক্ষেত্রে তারা ইনভেস্টমেন্ট করা থেকে পিছিয়ে যেতে পারে। জিওপলিটিক্সের রিপিল এফেক্ট কিন্তু দীর্ঘ সময় ধরে চলতে থাকে। জিওপলিটিক্স কখনোই অবহেলা করার জিনিস নয়, এটা বাজারের শিরায় শিরায় প্রভাব ফেলে। যদি আপনি স্টক মার্কেটে সত্যিকারের অ্যানালিস্ট হতে চান তাহলে কিন্তু জিওপলিটিক্সের নলেজ কিন্তু আপনাকে রাখতেই হবে, নয়তো আপনি কিন্তু লসের মুখ দেখতে পারেন। কিন্তু জিওপলিটিক্সটা যদি জানেন অনেক আগে থেকেই হয়তো আপনি আগাম বুঝতে পারবেন যে মার্কেটের ডাইরেকশন কোন দিকে হতে চলেছে। যে ট্রেডার জিওপলিটিক্স বোঝে সে কিন্তু বাজারে আগাম পরিবর্তন ধরতে পারে। ইনভেস্ট প্রফিটলি বাংলার লক্ষ্য শুধুমাত্র চার্ট নয়, আপনাকে বাজারের পুরো ইকোসিস্টেমটা বুঝতে সাহায্য করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনভেস্ট প্রফিটলি বাংলাতে। হ্যাঁ, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন, যাতে আপনার কাছে পৌঁছে যায় আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে। আর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনি আগে কি কখনো জিওপলিটিক্স নিয়ে ভেবেছিলেন মার্কেট অ্যানালিসিস করবার সময়? যদি না ভাবেন তাহলে লিখুন না, আর যদি ভেবে কাজ করেন তাহলে লিখুন ইয়েস। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরেকটি ইম্পর্টেন্ট টপিকের সাথে। টিল দেন, লার্ন, ট্রেড অ্যান্ড গ্রো উইথ ইনভেস্ট প্রফিটলি।